এখন একটু আমি বলি আপনারা একটু শুনেন। অনেকেই শুধুমাত্র আমার কয়েকটি ভিডিও দেখে আমার ব্যাপারে অনেক মন্তব্য করে, ভালো বা খারাপ দুটির বেলায় আমার আপত্তি আছে। আমার পূর্বের যেই যাত্রা সেটা আমার মনে হয় সকলের জানা দরকার। আমি কিন্তু শুরুটা করেছিলাম খুব ছোটখাটো জিনিস নিয়ে। আমার 2018 সালের শুরুটাও ছিল যখন আমি পুরোপুরিভাবে এলাকার সাথে জড়িত হই। ইলেকশনের সময় যখন পোস্টার দেখি, সেই পোস্টার দেখে আমার মনে হয় এটা দিয়ে দেশের কোনো কাজ হবে না। আমি ছোটখাটো জিনিস নিয়ে কাজ করা শুরু করেছিলাম। আমি ইফটিজিং এর জন্য আমাদের রাউজানে হেল্প ডেস্ক তৈরি করেছিলাম। সেই হেল্প ডেস্কের দ্বারা আপনাদের জানতে হবে বিভিন্ন অপরাধ আমরা প্রশাসনের সহায়তা দমন করতে পেরেছি। সেই হেল্প ডেস্কের কারণে প্রায় 10 জন মাদক ব্যবসায়ীকে আমরা ধরতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতৃত্বের সামনে আমি আমার মনের অনুভূতি প্রকাশ করেছিলাম যে আমরা বিরোধী দল নিয়ে কথা বলে কোনো লাভ নেই, আমাদের বেকারত্ব নিয়ে কথা বলা উচিত, আমাদের স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলা উচিত। আমাদের যখন দেখি যে কারো থেকে কেউ বাড়তি ভাড়া নিচ্ছে, বাসে হোক রিক্সায় হোক, তার ভোগান্তির কথা বলা উচিত। বিভিন্ন জায়গায় যখন এসএসসি পরীক্ষার ফর্ম বলুন, যখন শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হচ্ছিল, আমি তখন সরব হয়ে যেভাবে পেরেছি, আমার মনে আছে কর্তৃপক্ষর একসময় 10,200 টাকা ফি আমি কোনো মতে যখন প্রতিবাদ করি সেটা 3,000 টাকায় হয়েছিল, করেছি। তো এলাকায় আমাদের চাঁদাবাজি সেটা দলের মানুষ করলেও আমি কথা বলার চেষ্টা করেছি। মানুষকে সহযোগিতা করার আমি সব সময় আমার যেগুলো মাথায় এখন আছে আমি মন খুলে আজকে বলছি, কারণ আমার মনে হয় আপনাদের সকলে এগুলো জানা উচিত। অনেক সময় হয় কি যে কয়েকটা ভিডিও দেখে যখন আমার ব্যাপারে মন্তব্য করেন তখন আমারও মনে হয় যে আমাকে ভালো বললেও মনে হয় যে তাদের তো জানা উচিত আমার কি কি কাজ আমি করেছি, বা খারাপ বললো এগুলো জেনেই বলবেন নিশ্চয়ই। আমাদের প্রতিবন্ধী জানে আলম সাহেবকে আমি যেভাবে পারি একটা দোকান দিয়ে তো সাহায্য করার চেষ্টা করেছিলাম, ঠিক একইভাবে বিনা জড়িত একজনকে দোকান দিয়ে সাহায্য করার চেষ্টা করেছিলাম। আমি পেরেছি কিনা জানি না, বাট আমি বৃদ্ধাশ্রমে যেতাম, বৃদ্ধাশ্রমে যেয়ে মাঝে মাঝে ইফতার করতাম, যাই সামগ্রী আমার সাথে ছিল আমি নিয়ে যেতাম। আমি যখন এতিম শিশুদের মাঝে আমি যা পারতাম একটু ঈদ উপহার নিয়ে যেতাম। আমার আমি হয়তো 30-40টা স্কুল ব্যাগের বেশি পারতাম না, বাট যেটা পারতাম আমি নিয়ে যেতাম। আমি প্রতিবন্ধীদের নিয়ে মাঝে মাঝে সেমিনার করতাম, সেটা মানুষকে বলতাম যে তারা আমাদের বোঝা নয়, যতটুকু পারতাম কমের মধ্যে আমি করতাম। আমি ঈদের দিন কৃষকদের সাথে যে দেখা করতাম। আমি পথ শিশুদের নিয়ে আমি বিভিন্ন সময় কাজ করার চেষ্টা করেছি। সাহায্য প্রদান করতে পেরেছি কিনা জানি না, তবে তাদেরকে একটা আইডি কার্ড প্রিন্ট থেকে শুরু করে বা ছোটোখাটো তাদের জামা কাপড় আমি চেষ্টা করেছিলাম, যা পেরেছিলাম আমি চেষ্টা করেছিলাম। আমি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আল্লাহর রহমতে 1000 অধিক শিক্ষার্থীদের মাঝে সকলের সহযোগিতায় শিক্ষাবৃত্তি প্রদান করতে পেরেছিলাম। এটা আমার জীবনের একটা বড় অর্জন বলে আমি মনে করি, মহান আল্লাহ দিয়েছে বলে আমি পেরেছি। এখানে আমি বলছি, কিন্তু এটা আসলে আমি কথাগুলো বলছি যেহেতু কথাগুলো আমার মুখ থেকে আসছে সেই কারণে, কিন্তু এখানে আমাকে ভুল বুঝবেন না, এখানে অবশ্যই এটা আমরা ছিলাম। আমাদের জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা বিভিন্ন মানুষকে সবজি দোকান থেকে শুরু করে আমরা তাদেরকে আত্মনির্ভরশীল করার জন্য ঘর বাড়ি থেকে শুরু করে, জাতীয় শোক দিবসে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে আমরা ছিলাম না, আমরা চেষ্টা করেছি যে বঙ্গবন্ধু মানুষকে ভালোবেসেছে সেই মানুষের জন্য করতে পারলে বঙ্গবন্ধুকে সম্মানিত করা হবে, সেই কাজগুলো আমরা করেছিলাম। আমার অসচ্ছল বৃদ্ধ মানুষ যারা ওষুধ কিনতে পারতো না, আমার মনে আছে আমি একটা ওষুধের গহিরা ড্রাগস মনে হয় না হক ড্রাগস একটা দোকান, আমি নামটা মনে পড়ছে না, সেখানে যে আমি ওষুধ দিয়ে আসছিলাম যে কেউ যদি ওষুধ চায় সেখান থেকে যেতে নিতে পারে। আমাদের কয়েকজন ছেলেকে ব্যবসায়ের জন্য সাহায্য করার চেষ্টা করেছে ফাউন্ডেশনের পক্ষ থেকে। এতিমখানায় যেতাম মাঝে মাঝে, এতিমখানায় যখন যেতাম তখন চিন্তা করতাম যে কি নিয়ে যাওয়া যেত, কিছু চকলেট হাতে নিয়ে যেতাম, তাদের সাথে কথা বলতাম। আমি কম্বল বিতরণ করতে শীতকালে মাঝরাতে যেতাম। এগুলো আমার জীবনের গল্প, এগুলো আমার জীবনের সাথে জড়িত, আমার প্রতিটা অনুভূতির সাথে এই গল্পগুলো জড়িত। হাসপাতালে যখন যেতাম, হাসপাতালে যাওয়া আমি শুনেছি যে এটা আমাদের ধর্মে এটা খুব ভালো একটি কাজ, যখন কেউ অসুস্থ হয় তাকে দেখতে যেতাম, যা পারতাম সাথে নিয়ে যেতাম। তো আমার এই কাজগুলো কিন্তু আমার সেই ভিডিওগুলো থেকে আমার কাছে অনেক বেশি আপন, কিন্তু এগুলো হয়তো সেরকমভাবে মানুষ দেখেনি বা আগে ছিল। এই কারণে আজকে আমার এই সব কথাগুলো আবার আপনাদের মাঝে তুলে ধরা। এই যে কিছুদিন আগে যে করাইল বস্তির পাশে যে আগুন লেগেছিল, আমার কাছে এক রাতের মধ্যে যতগুলো পেরেছিলাম, 250টা শাড়ি, 250টা লুঙ্গি, কিছু খাবার, ওষুধ নিয়ে আমি গিয়েছিলাম। যখন আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি কিন্তু করার চেষ্টা করেছি। আমার তো এখনও মনে পড়ে যে গত বছর যখন আমি করোনা যখন লকডাউন ঘোষণা করে দিনমজুর মানুষের সাহায্য করার জন্য আমি প্রায় 60,000 মানুষকে আমি সাহায্য করার চেষ্টা করেছিলাম। আমি তখন লকডাউনের মধ্যে আমাদের ফ্রি সবজি বিতরণ বলুন, বা ওই যে ডক্টর মঈনের স্মৃতিতে আমি যে সেহরির একটি
কার্যক্রম করেছিলাম, এগুলো আমার গল্পের মধ্যে সারা জীবন রয়ে যাবে। আবারও বলছি, আমি বললেও এটা আমরা 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 আমি বলছি, যেহেতু আমি কথা বলছি সেই কারণে আমি বলছি, আমাকে কেউ ভুল বুঝবেন না। মানুষকে দাফন করার থেকে শুরু করে আমাদের করোনাকালীন সময় আমরা আরো অনেক উদ্যোগ নিয়েছিলাম। ফিলিস্তিনের মানুষের জন্য যতদূর পেরেছি আমি অবশ্যই করার চেষ্টা করেছি। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু আমার রাজনীতির মূল ধারণ। হ্যাঁ, এখন হয়তো মানুষের কাছে অনেক রকম লাগতে পারে, যারা আমার 1-2টা ভিডিও দেখবে তাদের কাছে অনেক রকম লাগতেই পারে। আর অনেক সময় আমি দেখি যে মানুষ আমাকে নিয়ে অনেক রকমের ভিডিও বানায়, সেই ভিডিওগুলো বানানোই এমনভাবে যে সেখানে মানুষ হয়তো ভালো কথা বলবে না। তবে আমি কি জানতে হলে আমার যাত্রা দেখতে হবে, আমি কোথার থেকে কিভাবে কবে শুরু করেছিলাম। কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে মন খুলে বলি, যেই জিনিসগুলো আজকে এই যে আমার যে ভিডিওগুলো ভাইরাল হওয়া, সেই ভিডিওগুলো দিয়ে কিন্তু আমাদের কিছু লাভ হয়েছে। হ্যাঁ, অস্থায়ী হলেও কিছুদিনের জন্য হলো রাউজানে অনেক সামাজিক অপরাধ কমে এসেছিল। এখন এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন হতে পারে না। পার্মানেন্ট সলিউশন হতে হবে হচ্ছে আপনার আইনকে আইনের গতিতে উঠাতে হবে। আমি যখন প্রথমবার একজন মাকে তার সন্তান খাবার দিচ্ছিল না এবং মারছিল, আমি যখন যাই তখন আমাকে তো সবাই বলেছে ওখানে যে কোনো লাভ নেই, ওখানে কেন যাবেন, এটা কোনো বিষয়। কিন্তু আমার কাছে ওটা বড় বিষয় ছিল, আমার অনুভূতির জায়গা ছিল। আমি ওখানে যখন গিয়েছি, একটা ফোনের যে ভিডিও, সেই ভিডিওটা আপনারা এমনভাবে গ্রহণ করবেন সেটা আমি কোনোদিন বুঝতেও পারিনি, সেটা আমার বোঝার বাইরে ছিল। এবং যতটুকু পর্যন্ত প্রয়োজন ছিল আমরা সেই 3 মাস যা ভিডিও আপনারা দেখেন সব সেই 3 মাসের থেকে 4 মাসের মধ্যে আমরা করে তারপর আর করিনি, কারণ আমরা যে উদ্দেশ্যে করেছিলাম সেই উদ্দেশ্য তখন সফল হয়ে গিয়েছে। সামাজিক অপরাধগুলো, ছোটোখাটো অপরাধগুলো আমরা বন্ধ করার চেষ্টা করছিলাম। ছোটোখাটো অপরাধ থেকেই কিন্তু আপনার একদিন বড় কোনো অপরাধ হতে পারে। সেই জায়গায় যখন আমরা সার্থকতা পেয়েছি, আমরা এই জিনিসগুলো পরে আর করিনি। আমি কিন্তু যখন যেটা প্রয়োজন আমি তখন সেটাই করতে চাই। আমি কিন্তু অনেক সময় জিজ্ঞেস করি যে আমার এই ভিডিওটা বানিয়েছে যে একটা আইফোন দিয়ে পুরো জিনিসটা ধারণ করে এত মিউজিক দেওয়ার কি দরকার, বা যে বানায় তার বক্তব্য হচ্ছে ফেসবুক অ্যালগরিদম এমন একটা জিনিস যেখানে যদি আমি মিউজিক না দিই অথবা আমার কোনো স্টেটাসের সাথে আমার কোনো ছবি না দিই, ফেসবুক ইচ্ছাকৃত টাকা খাবার জন্য অর্থাৎ বুস্ট করার জন্য সেটাকে কম মানুষের কাছে পৌঁছে দেবে। তো তার বক্তব্য, এবং আমি আমার টিমের উপর নির্ভরশীল, তারা যেভাবে আমাকে উপস্থিত করে আমি সেটাই গ্রহণ করি। এটার মধ্যে ভালো খারাপ দুটি আছে, কিন্তু আমাকে তো আমার টিমের উপর বিশ্বাস রাখতেই হবে। আমার যদি সামনে এগিয়ে যেতে হয়, আমার আশেপাশে যারা আছে, আমরা সবসময় কেন বলি, কারণ আমাকে আমার আশেপাশে মানুষরাই তো সহযোগিতা করে আজকে এই পর্যায়ে আমাকে অনুপ্রেরণা বলুন, আমার বিপদের সময় আমার পাশে থাকা। আমারও মাঝে মাঝে মনে হয় যে আমার আজকে মনটা ভারী, আমি তখন তাদের সাথে কথা বলি। আমি ইনশাআল্লাহ যতটুকু পেরেছি সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে আমি এফেক্ট রাখার চেষ্টা করেছি। আপনাদের মনে রাখতে হবে প্রশাসনিক ক্ষমতা আমার নেই, আমারও সেই চেষ্টার জন্য যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিছু দেয়, সেটাই আমার জন্য অনেক বেশি হবে। আমি অবশ্যই বাংলাদেশের সকল মানুষকে নিয়ে বাংলাদেশের মানুষের পক্ষে সেই কাজটা ছোট হলেও আমি তা আজীবন করে যাব। এই প্রতিশ্রুতি, এই ওয়াদা আজ আপনাদের দিয়ে গেলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।